আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন নিয়ে আলোচনা করব। পরমাণু গঠনটা অনেক বড় একটা টপিক। এটা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমরা অষ্টম শ্রেণী বেয়েছে বেসিক কিছু অনুশীলন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি পরমাণুটা কিভাবে এসেছে। 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 অব্দে একজন গ্রিক দার্শনিক ডেমোক্রিট প্রথম অণুর ধারণা প্রস্তাবন করেন বা পরমাণুর ধারণাটি প্রস্তাবন করেন। এরপর এটি নিয়ে অনেক রকম মতবাদ চলে আসে। 1803 সালে জন ডাল্টন প্রথম পরমাণু সম্পর্কে একটি ধারণা দেন। তিনি বলেছিলেন পরমাণু কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা যায় না। এরিস্টটল তবে এই মতবাদটির বিরোধিতা করেন। পরবর্তীতে জানা যায় পরমাণুকে ভাঙলে আরও অনেকগুলো কণিকার সৃষ্টি হয়। আমরা পরমাণুকে ভাঙলে দুই রকম মৌলের সন্ধান পেয়ে থাকি, একটি হচ্ছে স্থায়ী মৌল, একটি হচ্ছে অস্থায়ী মৌল। বেসিক্যালি আমরা স্থায়ী মৌল নিয়ে পড়ব, কারণ অস্থায়ী মৌলে আরও অনেকগুলো মৌল আছে যেগুলো অষ্টম শ্রেণী বেসে লাগবে না। স্থায়ী মৌলের মধ্যে আমার আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি মৌল মূলত এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি, প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই ইলেকট্রন এবং প্রোটনের দুটি আলাদা চার্জ থাকে বা আদান থাকে। ইলেকট্রনের আদানকে বলা হয় আমরা নেগেটিভ আদান, আর প্রোটন হচ্ছে গিয়ে পজিটিভ আদান। বিজ্ঞানী বোর মতবাদ দেন ইলেকট্রনগুলো সূর্যের চারদিকে, অর্থাৎ রাদারফোর্ডের যে মডেলটা ছিল, রাদারফোর্ডের মডেল অনুসারে বিজ্ঞানী বোর যে মতবাদটা দেন ওটি হচ্ছে গিয়ে সূর্যের চারদিকে যেভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরে, ঠিক সেভাবে ইলেকট্রনও নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। অর্থাৎ একটি মৌলের মাঝখানে একটি নিউক্লিয়াস থাকে এবং এর চারপাশে একটি কক্ষপথ থাকে যেখানে আমার ইলেকট্রনগুলো থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। মনে রাখবা, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, আর নিউট্রনে কি নেই, কোনো চার্জ নেই। এই যে দেখতে পাচ্ছ মাঝখানে যে গোল চিত্রটি, এটি হচ্ছে আমার নিউক্লিয়াস, এবং এখানে যে গোল চিত্রটি সেটি হচ্ছে আমার কক্ষপথ। এই কক্ষপথে আমার ইলেকট্রনগুলো ঘুরে এবং মাঝখানে থাকে প্রোটন এবং নিউট্রন। এবার আমরা কক্ষপথের একটি চিত্র দেখব। এটি হলো পারমাণবিক সংখ্যার একটি চক। দেখো এখানে আমার চারটি শক্তি স্তর আমি দেখিয়েছি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর। এগুলো হচ্ছে গিয়ে এক একটি শক্তি স্তর। অর্থাৎ এই যে শক্তি স্তরটি এটি আমার প্রথম শক্তি স্তর, এই যে শক্তি স্তরটি এটি আমার দ্বিতীয় শক্তি স্তর, এটি তৃতীয় এবং এটি চতুর্থ শক্তি স্তর। পরমাণুগুলো এরকম কিছু শক্তি স্তরে বিভক্ত থাকে। মাঝখানে আমার যে এটি হচ্ছে আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা জানি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই যে প্রথম শক্তি স্তরের নাম হচ্ছে কে, দ্বিতীয় শক্তি স্তরের নাম হচ্ছে এল, তৃতীয় শক্তি স্তরের নাম হচ্ছে এম এবং চতুর্থ শক্তি স্তরের নাম হচ্ছে এন। এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18 এবং চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। অর্থাৎ এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরবে,
প্রতিটি কক্ষপথ অনুসারে তাদের একটি ধারণ ক্ষমতা আছে, অর্থাৎ প্রথম কক্ষপথে শুধুমাত্র 2টি ইলেকট্রন থাকবে, আর দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারবে, তৃতীয় কক্ষপথে 18টি এবং চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন থাকবে। এভাবে কক্ষপথ যত বাড়বে ইলেকট্রন সংখ্যাও তত বাড়বে। এই ইলেকট্রন সংখ্যা গণনা করার জন্য একটি সূত্র আছে, সূত্রটা আমি নিচে দেখিয়ে দিব। জেনে রাখা ভালো, এই যে কক্ষপথগুলো আছে কে এল এম এন, যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তি স্তর আমরা জেনেছি, এই শক্তি স্তরগুলোর আবার কতগুলো উপশক্তি স্তর আছে। প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে এস, দ্বিতীয় শক্তি স্তর বা এল এর উপশক্তি স্তর হচ্ছে এসপি, এম বা তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে এসপিডি, চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে এসপিডিএফ। এগুলো হচ্ছে কতগুলো উপশক্তি স্তর, অর্থাৎ এই যে শক্তি স্তরের ইলেকট্রন আছে, ইলেকট্রনের কতগুলো বিন্যাস উপশক্তি স্তরগুলো। আমরা শক্তি স্তর কীভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। শক্তি স্তরের যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে 2n²। দেখো, প্রথম শক্তি স্তর আমরা জেনেছিলাম কি, কে। তাহলে কেটা আমার কততম শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। তাহলে কে হচ্ছে আমার n এর মান, n = 1, অর্থাৎ প্রথম শক্তি স্তর। যদি প্রথম শক্তি স্তর হয়, এই মানটি আমরা সূত্রতে বসাবো। দেখো 2n²। তাহলে n এর মান ছিল আমার কত? 1, কারণ এটা কততম শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। তাহলে 2 2 তাহলে আমার ইলেকট্রন কটা হলো? 2টা। আমরা বলছিলাম না প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টি থাকে? 2টি। এবার আমরা আসি এল। দ্বিতীয় শক্তি স্তর ছিল আমার এল হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর। এই যে n² এর জায়গায় আমি কত বসাবো? 2² n এর মান 2² তাহলে 2 হলে হয় আমার কত? 4। তাহলে 2 × 4 = 8। দ্বিতীয় শক্তি স্তরে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বলছিলাম? 8। এবার আসো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর হচ্ছে n এর মান 3, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর। তাহলে যদি n এর মান 3 বসায়, তাহলে 3² 9 × 18। তাহলে আমরা জেনেছিলাম কি, তৃতীয় শক্তি স্তরে কয়টি ছিল? 18টি। এভাবে চতুর্থ শক্তি স্তরে দেখো 4² 16 32টি। দেখো আমরা যে শক্তি স্তরটা লিখেছিলাম তার সাথে এটি মিল আছে। এই যে আমাদের 2টি আসলো, আমাদের প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এভাবে 18 এবং 32টি। এভাবে শক্তি স্তর যত বাড়বে, এভাবে আমরা এই সূত্রের সাথে নির্ণয় করতে পারবো। যদি পঞ্চম শক্তি স্তর হয় তাহলে কি করব আমরা? এই যে n এর মানটা হবে আমার 5, তাহলে এই যে n এর জায়গায় আমার বসবে কত? 5। এবার আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা নিব। ধরো একটি মোল সোডিয়াম। সোডিয়ামে পর্যায় সারণীর অবস্থান হচ্ছে 11। বিজ্ঞানীর সম্মত মতে একটি সারণী দেওয়া থাকে, যেটাকে আমরা পর্যায় সারণী বলি, যেখানে সকল প্রকারের মোল ওখানে আবদ্ধ থাকে বা ওখানে আমরা লিপিবদ্ধ করে থাকে বিজ্ঞানীরা। তাহলে প্রথম আমরা একটা মোল নিলাম, এটি হচ্ছে কত? এটির পর্যায় সারণী হচ্ছে 11, অবস্থান হচ্ছে 11। এটি হচ্ছে গিয়ে তার মূল সংখ্যা। এটাকে আমরা বিন্যাস করব, অর্থাৎ এটি হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। মনে রাখবা, পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা তিনটি একই, সেম। যদি কোনো একটি মোলের পারমাণবিক সংখ্যা 11 হয়, তাহলে তার প্রোটন সংখ্যাও 11, তার ইলেকট্রন সংখ্যাও 11। তাহলে এই মৌলের পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর ইলেকট্রন সংখ্যা হবে 11। তাহলে এই 11কে আমরা বিভিন্ন শক্তি স্তরে কি করব? বিভক্ত করব। কেন? কারণ আমরা জানি প্রথম শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকবে কয়টি? 2টি। প্রথম শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকবে 2টি। তাহলে প্রথম শক্তি স্তরে আমি ইলেকট্রন দিলাম 2, তাহলে 11 থেকে 2 গেলে আরও কয়টি থাকে? 9টি। দ্বিতীয় শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমি ইলেকট্রন দিলাম কয়টি? 8টি। তৃতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকবে 1টি। তাহলে দেখো 2 8 1 কত হলো? 11টি। এভাবে যত পারমাণবিক সংখ্যা বাড়বে তত শক্তি স্তর বাড়বে। এখানে মনে রাখবা, প্রথম শক্তি স্তরে
একটির নিচে হবে কিন্তু দুইটির উপরে হতে পারবে না, অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন থাকবে দুইটি। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টি? 8টি, অর্থাৎ 8টির নিচে থাকতে পারবে। 7টি, 6টি, 4টি, 3টি, 2টি, 1টিও থাকতে পারবে, কিন্তু 8-এর উপরে গেলে এটা তৃতীয় শক্তি স্তরে চলে যেতে হবে। এখন একটা জিনিস দেখো, খেয়াল করো, যদি আমার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা কয়টি? 18টি, কিন্তু আছে কয়টি? একটি। তার মানে এটি স্থিতিশীল নয়, মানে তার মাঝে কি আছে? ইলেকট্রন কম আছে। এই স্থিতিশীল নয় মানে সে একটি দুর্বল মৌল। এই যে একটি ইলেকট্রন, সে এখন চাইলে অন্য যে কোনো মৌলকে দান করে সে চাইলে স্থিতিশীল হতে পারে। অর্থাৎ যদি তার শক্তি স্তরে পূর্ণ ইলেকট্রন থাকে, যতটি ইলেকট্রন থাকার কথা ততটি ইলেকট্রন থাকে, তাহলে সে স্থিতিশীল লাভ করবে। দেখো এখানে আমার তৃতীয় শক্তি স্তরে আমার থাকার কথা ছিল 18টি, কিন্তু আমার এখানে আছে কয়টি? একটি। তাহলে সে স্থিতিশীল নয়, সে চাইলে এটি অন্য কোনো মৌলকে দান করে সে স্থিতিশীল হতে পারবে। এবার অন্য একটা মৌল দেখি আমরা, ফ্লোরিনটা একটু দেখো। ফ্লোরিনকে আমরা F দ্বারা প্রকাশ করি। ফ্লোরিনে পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে প্রথম শক্তি স্তরে আমরা দিলাম 2টি, 2টির উপরে থাকতে পারবে না প্রথম শক্তি স্তরে। দ্বিতীয় শক্তি স্তরে দিলাম কয়টি? 7টি, তাহলে 7 2 9 হয়ে গেল। এখন একটু লক্ষ্য করো, আমার দ্বিতীয় শক্তি স্তরে থাকার কথা ছিল 8টি ইলেকট্রন, কিন্তু আমার এখানে আছে কতটি? 7টি। তাহলে আমার একটি কম আছে। তাহলে এখন এও কি নয়? স্থিতিশীল নয়। সে কি করতে পারবে? অন্য কোনো মৌল থেকে গ্রহণ করতে পারবে, সে দিতে পারবে না, কারণ তার অতিরিক্ত নেই, তার একটি কম আছে। যদি তার বেশি থাকতো তাহলে সে দান করতে পারতো, সোডিয়ামের মতো। তাহলে সে কি করবে? অন্য একটি মৌল থেকে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। যেমন দেখো এখানে 1, মনে করো এই সোডিয়াম, এই একটি মৌল একে কি করে দিল? দান করে দিল। তাহলে তার এখন কয়টি হয়ে গেল? 8টি হয়ে যাবে। যদি একটি ইলেকট্রন যদি সে দান করে দেয়, তার কয়টি হয়ে গেল? 8টি হয়ে গেল। তাহলে এ একটি দান করলো, এও স্থিতিশীল হয়ে গেল, এও এখন স্থিতিশীল হয়ে গেল। এবার আমরা দেখব ভর সংখ্যা। ভর সংখ্যা নিয়ে তোমাদের পরীক্ষায় অনেক সময় অঙ্ক চলে আসে। ভর সংখ্যার অঙ্কগুলো একদম সোজা। আমরা একটু দেখি। ভর সংখ্যা, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, এর কয়টি করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? একটি সূত্র মনে রাখবা, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আমরা আগে বলেছিলাম পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তিনটি একই কথা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা তত, ইলেকট্রন সংখ্যা তত। তাহলে আমরা এখানে দেখি, আমাদের কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দিল কত? 17। পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে এটি আমার প্রোটন সংখ্যা, এটি আমার ইলেকট্রন সংখ্যা, এটি আমার প্রোটন, এটি আমার ইলেকট্রন সংখ্যা। আমাকে বের করতে বলেছিল কি কি? দেখো, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। তাহলে আমরা জানি কি পারমাণবিক সংখ্যা যেহেতু 17, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 17, আর প্রোটন সংখ্যা হবে 17। তাহলে আমরা এটা লিখে দিব, যেহেতু পারমাণবিক সংখ্যা 17 সেহেতু ইলেকট্রন সংখ্যা 17 এবং প্রোটন সংখ্যা 17, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা একই। আমরা এবার নিউট্রন সংখ্যাটা বের করব। কিভাবে বের করব? আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে আমরা যদি প্রোটন সংখ্যা এ পাশে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে নিউট্রন সংখ্যা সমান কি হবে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। দেখো, নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। আমার এখানে দেখো ভর সংখ্যা দেওয়া আছে কত? 35, আর প্রোটন সংখ্যা আমরা জানি কি পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 17। দেখো, পারমাণবিক সংখ্যা ছিল 17, তাহলে প্রোটন সংখ্যাও 17। তাহলে প্রোটন সংখ্যা ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, 35 থেকে 17 গেলে 18। আশা করি বুঝতে পেরেছ। এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টিও গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে সবসময় একটি প্রশ্ন পরীক্ষায় থেকে থাকে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ইনশাল্লাহ সমস্যা সমাধান করে দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।